চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক 2027-এর প্রয়োগের ভিডিও নিয়ে। তোমাদের উপপাদ্যের প্রয়োগ নিয়ে সবার একটু ভীষণ চিন্তা থাকে যে কোন উপপাদ্যের প্রয়োগগুলো আসতে পারে। তোমাদের বইয়ের অনুশীলনীতে প্রচুর প্রয়োগ আছে, এত প্রয়োগ তো তোমাদের মনে রাখাও সম্ভব নয়। সেই জন্য তোমাদের একটু সহজ করার জন্য আজকের কিছু বাছাই করা প্রয়োগ নিয়ে এসেছি, যেগুলো মাধ্যমিক 2027-এর জন্য ইম্পর্টেন্ট। মাত্র এই কয়েকটা প্রয়োগ তোমরা যদি প্রমাণগুলো দেখে যাও, এই কয়েকটা প্রয়োগের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে, এতটুকু তোমরা ভরসা করতে পারো। আজকের ভিডিওতে আমরা এই কয়েকটা প্রয়োগ দেখে নিব যে কোন কোন উপপাদ্যের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো একটু তোমরা খাতাতে নোট করে নেবে। এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা উপপাদ্যের প্রয়োগের প্রমাণগুলো করব না, শুধুমাত্র আমরা প্রয়োগগুলো একটু দেখিয়ে দিব। তোমাদের এই উপপাদ্যের প্রয়োগগুলোর মধ্যে কোন কোন প্রয়োগের প্রমাণ তোমাদের দরকার তোমরা একটু কমেন্ট করবে, আমি সেই সমস্ত উপপাদ্যের প্রয়োগগুলো আলোচনা করে দেব। তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যারা নিয়মিত এই চ্যানেলটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিও শুরু করছি। দেখো, আজকের ভিডিওর প্রথম যে প্রয়োগটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে ব্যাসি বৃত্তের বৃহত্তম জ্যা। এই প্রয়োগটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারে। এই 3 নম্বর চ্যাপ্টারে এই প্রয়োগটা কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রয়োগ। এই প্রয়োগটার প্রমাণ তোমরা ঠিকঠাকভাবে নোট করে নেবে। এর পরের যে প্রয়োগটা আমরা নিয়ে এসেছি সেই প্রয়োগটা হচ্ছে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, জ্যা যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে। এই যে প্রমাণটা, এই প্রমাণটা হচ্ছে তোমাদের উপপাদ্যের প্রয়োগ হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট। এরই একটা বিপরীত প্রমাণও হয় যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যাগুলো পরস্পর সমান। যে প্রমাণটা তোমরা খাতাতে আলাদা করে নিতে পারবে। এই প্রমাণটাতে বলেছে সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এর বিপরীতটাও সম্ভব হয় যে সমুদ্রবর্তী কেন্দ্র থেকে যে জ্যাগুলো থাকে সেই জ্যাগুলো পরস্পর সমান হয়। এই দুটোই তোমরা করে নেবে তোমাদের উপপাদ্যের প্রয়োগ হিসাবে। এর পরবর্তী যে প্রয়োগ, সেই প্রয়োগটা হচ্ছে যে বলেছে পাশের চিত্রে একটা চিত্র দেওয়া আছে যে এবি আর সিডি হচ্ছে দুটো জ্যা, যেখানে বিএ আর ডিসি এদেরকে বর্ধিত করাতে এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পিসিবি সমান পিএডি। তাহলে এই প্রমাণটা হচ্ছে তোমাদের একটা উপপাদ্যের প্রয়োগ হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রয়োগটাও খাতাতে একটু নোট করে নেবে, বইয়ে দাগ দিয়ে নেবে। এর পরের যে প্রয়োগটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, ঠিক আছে, যেটা অনুসিদ্ধান্ত হিসাবে দেওয়া আছে বইয়ে। বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সাথে সমান হবে। অর্থাৎ তোমাদের এখানে বলতে চাইছে একটা বৃত্তের ভেতরে যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এর কোনো একটা বাহুকে বাইরে বের করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় এই কোণের মানটা বিপরীত অন্তঃস্থ কোণের সাথে সমান। এই প্রমাণটা তোমাদের দিয়েছে, এই প্রমাণটা হচ্ছে তোমাদের করে নিতে হবে। একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ এটা। এর পরবর্তী প্রয়োগ যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের এই প্রয়োগটা যে বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তাকার চিত্র। এই প্রমাণটা হচ্ছে একটা টেস্ট পেপার খুলতে গেলে তোমরা দেখবে প্রচুর জায়গাতে এই প্রমাণটা দেখতে পাবে। এই প্রমাণটা হচ্ছে যতগুলো প্রয়োগগুলো আমরা দেখাবো তার মধ্যেও এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তাকার চিত্র, একটা বৃত্তের ভেতরে যদি সামান্তরিক আঁকা হয় তাহলে সেই সামান্তরিকটা কী হবে, একটা আয়তক্ষেত্র হবে। এটা তোমাদের প্রমাণ করতে হবে। আজকে আমরা প্রমাণগুলো নিয়ে আলোচনা করছি না। প্রমাণের জন্য তোমাদের যদি কোনোটা প্রয়োজন হয় তোমরা একটু হেডিংটা লিখে নেবে কমেন্টে যে এই উপপাদ্যের প্রয়োগটা তোমাদের দরকার, সেই উপপাদ্যের প্রয়োগটা আমি প্রমাণটা ভালো করে বুঝিয়ে দেব। তারপরের যে প্রয়োগটা নিয়েছি সেই প্রয়োগটা হচ্ছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আর সেই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম প্রমাণ করার পরে তার কর্ণদ্বয়ের সমান, এটাও আমাদেরকে প্রমাণ করতে হবে। তার একটা বৃত্তের ভেতরে যদি একটা ট্রাপিজিয়াম আঁকা যায়, এরকম একটা ট্রাপিজিয়াম আঁকা যায়, তাহলে এটা সমদ্বিবাহু হবে, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা পরস্পর সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আর বলছে কর্ণ দুটো সমান হবে, এই কর্ণ দুটো সমান হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা তোমরা ঠিকঠাকভাবে করে নেবে। এর পরবর্তী যে প্রমাণটা নিয়েছি আমরা সেটা হচ্ছে যে বৃত্তস্থ প্রমাণ করি যে চতুর্ভুজের চারটা কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হলে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি বৃত্তস্থ হবে। তার একটা চতুর্ভুজ এঁকে নিয়ে সেই চতুর্ভুজের সমদ্বিখণ্ড কোণের সমদ্বিখণ্ডগুলো আঁকা হয়েছে। এই দাগটা এমনভাবে টানা হয়েছে যাতে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এই দাগটা এমনভাবে টানা হয়েছে যাতে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এই সমদ্বিখণ্ডকটা এমনভাবে টানা হয়েছে যাতে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়।
আর এখানে এই সমদ্বিখণ্ডকটা টানা হয়েছে যাতে এই কোণের সাথে এই কোণ সমান হয়। তাহলে এই যে ভেতরে একটা চতুর্ভুজ তৈরি হলো, সেই চতুর্ভুজটা সমবৃত্তস্থ দেখাতে হবে। তাহলে এই সমবৃত্তস্থ দেখানোর জন্য আমরা কি দেখাবো, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল, মানে এই কোণটার সাথে এই কোণের যোগফল 180 ডিগ্রি দেখাবো, আর এই কোণের সাথে এই কোণের যোগফলটা 180 ডিগ্রি দেখাবো। তাহলেই কী হবে, এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে, ঠিক আছে, বা এই যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো সমবৃত্তস্থ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের একটা প্রয়োগ, এই প্রমাণটা তোমরা দেখে নেবে। এর পরবর্তী যে প্রয়োগটা নিয়েছি সেটা হচ্ছে যে অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে, যারা বৃত্তকে পরস্পরকে বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। মানে একটা বৃত্ত নেওয়া হয়েছে, এটা এই বৃত্তের বাইরের একটা বিন্দু হচ্ছে এ বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুটো স্পর্শক টানা হয়েছে। এই স্পর্শক দুটো পরস্পরকে বৃত্তকে কি বিন্দুতে, বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বি সিটাকে যোগ করলে একটা জ্যা পাইলাম আমরা বৃত্তের। বলছে যে এই জ্যাটা এই ও এ লাইন দ্বারা লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে এখানে তোমাকে দেখাতে হবে যে ডি বিন্দুটা হচ্ছে এই বিসি এর মধ্যবিন্দু, আর একটা দেখাতে হবে যে এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা লম্ব হবে এবং সমদ্বিখণ্ডক হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এই হচ্ছে তার একটা প্রমাণ, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এরপরের যে প্রয়োগটা নিয়েছি সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, যেটা হচ্ছে একটা বৃত্তের বাইরে দিয়ে একটা পরিলিখিত চতুর্ভুজ। এই পরিলিখিত চতুর্ভুজের হচ্ছে মানে বৃত্তকে পরস্পরকে এস আর কিউ পি বিন্দুতে ছেদ করেছে। যদি এমন হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে যে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। এই প্রয়োগটাও তোমাদের উপপাদ্যের প্রয়োগ হিসাবে একটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ। এর পরবর্তী যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি এবং এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এমনভাবে ছেদ করেছে যাতে করে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি হবে। আর তার সাথে বলে দিয়েছে যে এডি ই আর এসি বি এই কোণ দুটো পরস্পর যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কী হবে, সমদ্বিবাহু হবে। তাহলে এটা তোমরা একটা উপপাদ্যের প্রয়োগ হচ্ছে, সেই প্রয়োগটা প্রমাণ করবে। এর পরবর্তী যে প্রয়োগটা নিয়েছি সেটা হচ্ছে এটা। এই প্রয়োগটা হচ্ছে তোমরা যে কটা ইম্পর্টেন্ট প্রয়োগ তার মধ্যে এটা আরও ইম্পর্টেন্ট প্রয়োগ, তোমরা এই প্রয়োগটাকে স্টার মেরে রাখো। ছবিটা কেমন দিয়েছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এইরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে আর ডিসি বাহুকে বর্ধিত করার ফলে এরা পি বিন্দুতে মানে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে পি এ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। তাহলে এই প্রয়োগটা তোমরা খাতাতে নোট করে নেবে। এর পরবর্তী প্রয়োগ আমরা নিয়েছি হচ্ছে যে যদি এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি একটা লম্ব টানা হয় যাতে বিডি বাই ডিএ ইজ ইকুয়াল টু ডিএ বাই ডিসি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই প্রয়োগটা কিন্তু দুরকমভাবে প্রমাণ করা যায়। একটা এখানে যেভাবে প্রমাণ করে দেওয়া আছে এটা, এর পরবর্তীতে আবার এই প্রয়োগটা আছে যেখানে আমাদের এইরকমভাবে দেওয়া আছে, এই জায়গাটা এরকমভাবে দেওয়া আছে যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু যদি ডিসি হয় তাহলে প্রমাণ করতে হবে এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাদের যেভাবে সুবিধা মনে হবে তোমরা সেভাবে প্রয়োগটা করবে। এর পরবর্তী প্রয়োগ আমরা নিয়েছি হচ্ছে এটা, যে একটা বৃত্তের ক্ষেত্রে এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের উপরে এই যে ত্রিভুজটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বিন্দুটা যদি পি হয় তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে পিএন, আর এটা হচ্ছে এবি হচ্ছে আমাদের কি ব্যাস। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই প্রয়োগটা তোমরা বই থেকে দাগ দিয়ে নেবে। এর পরবর্তী যে প্রয়োগটা নিয়েছি সেটা হচ্ছে প্রমাণটা একটা কোষাদিকের মধ্যেকার প্রয়োগ, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তার শর্তটা কি দিয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি যদি লম্ব হয় তবে আমাকে এটা প্রমাণ করতে হবে। মানে এরকম যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই বিন্দুটার নাম হচ্ছে এ আর নিচের অতিভুজের নাম হচ্ছে বিসি। এ থেকে
অতিভুজ বিসি এর উপর লম্ব হচ্ছে এইটি। যদি এমন হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে এটা। তাহলে এই প্রয়োগটা তোমাদের বইয়ে উদাহরণে করে দেওয়া নাই, এটা কোষে দেখির প্রয়োগ। তোমরা চেষ্টা করবে, যদি না পারো কমেন্ট করবে, আমি এই প্রয়োগটা তোমাদের সমাধান করে দেব। এর পরবর্তী প্রয়োগ আমরা নিয়েছি হচ্ছে কি, যে পিথাগোরাসের উপপাদ্যের চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে প্রয়োগগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, যেখানে তোমাদের বলে দিয়েছি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, যার হচ্ছে কোণ বি সমকোণ, বিএসি এর একটা সমদ্বিখণ্ড অঙ্কন করা হয়েছে যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল টু 2 বিডি স্কোয়ার। তাহলে এই প্রমাণটা কিভাবে করবে, খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, তোমরা খাতাতে এটা নোট করে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর পরবর্তী যে প্রয়োগ আমরা নিয়েছি সেই প্রয়োগটা হচ্ছে এইরকম, যে একটা এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হচ্ছে সমকোণ, বিপি আর সিকিউ হচ্ছে মধ্যমা, তাহলে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এটা। তাহলে এই প্রয়োগটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা দেখবে তোমরা। একটু আগে যেটা বললাম যে আগে প্রমাণটা, সেই প্রমাণটাই যে এটা এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে এবিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা। আর এর পরবর্তীতে আমাদের আর একটা প্রয়োগ আছে, যে প্রয়োগটা হচ্ছে এই যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রয়োগ, যে একটা আয়তাকার চিত্রের ভেতরে ও যদি একটা যে কোনো বিন্দু হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এটা দিয়ে তোমাদের শর্ট কোশ্চেনের প্রশ্নও আসে, যে 3টে দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, যে কোনো একটা দৈর্ঘ্যের মান তোমাদের বের করতে দিবে। তাহলে এই প্রয়োগটা হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রয়োগগুলোর মধ্যে, মানে তোমরা প্র্যাকটিস করবে। তারপরের যে প্রয়োগগুলো নিয়েছি, যে এখানে যে কটা প্রয়োগ নেওয়া আছে এই প্রয়োগগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, সবগুলোই করার দরকার নেই, এর মধ্যে থেকে বেছে বেছে তোমরা একটু প্র্যাকটিস করবে। তবে কি হবে, তোমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে যে প্রয়োগগুলো আছে তার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এর মধ্যে থেকে তোমরা বেছে বেছে কিছু প্রয়োগগুলো নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? যদি না হয় কমেন্ট করবে, সেগুলো আমরা চেষ্টা করব প্রমাণ করে দেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।